আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলেন তিনি। অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে পূর্ণ মর্যাদায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য উঠে এসেছে। গণহত্যার দায়ে মামলা করার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। আবারও আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আর বেশি দিন নাই, মাত্র 1.5 মাস। আসেন আমরা এই বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, একটি উপায় ভোট দিতে গিয়ে নৌকায় ভোট। এদিকে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন বাংলাদেশের দুটি সংগঠন আওয়ামী লীগ ও বিএনপি একটি অনুপস্থিতিতে অন্য একটি সংগঠন নির্বাচনের বৈধতা কখনোই প্রকাশ পাবে না। আর এজন্যই আওয়ামী লীগকে আবারও পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরা যেন ঐক্য ভেঙে না ফেলে বিনষ্ট না করে আমরা যেন কাজ করি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্ণের উপলক্ষে দেশের সাধারণ মানুষ হয়েছে রাগান্বিত এবং ডক্টর ইউনূসের প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। দেখুন বিস্তারিত ভিডিওতে। এখন এই যে পতন হয়েছে সরকারের, এখন তারা বসাইছে কি দেশ চালাইতে পারবো? এর কোনো চাল আসছে তো জোরের গায়ে, এর কাছে এখন অস্ত্র আছে, আমার কাছে অস্ত্র থাকলে আপনি আমার সাথে পারবেন নাকি? এই অবস্থা দেশ। হঠাৎ সরকার বাঁচাও দেশ, জনগণের বাংলাদেশ, বুঝছেন? হ্যাঁ, এই যে সরকার আছে আমাদের হটাও, এ কোনো সরকারের জাত না, এতে কোনো কাজ হবে না দেশে। এটা সুৎখোর সরকার। সে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করছে। সে কেন নির্বাচন দিতে রাজি? কেন সে কেন নির্বাচন দিচ্ছে না? সে আর্মি দিয়ে পুরো বাংলাদেশ কন্ট্রোল করে কি সে লুডো খেলতে চায়? এবং মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তো বেচা কিনে হয়ে গেছে। তা আমরা তখন ওদের সাথে ছাত্রের সাথে জড়িত ছিলাম, কিন্তু তারা আমাদের এই যে স্বাধীন দিল, এখন কোন স্বাধীন দিল আমরা বুঝতেছি না ব্যাপারটা। আজকে বর্তমান 150 টাকা ইনকাম হয়েছে, উদয় 150 টাকা। দিক দিয়ে আমার খরচ আছে 500 টাকা, আমাদের ছেলে মেয়ে কলেজে যায় 150 টাকা দেওয়া লাগে। আমার বাচ্চা আরও খরচ আছে, প্রাইভেট আছে, কোচিং সেন্টার আছে, তাদেরকেও দেওয়া লাগে মাস গেলে 3000 টাকা। তাহলে আমার খরচ আছে 6000 টাকা মাস। তাহলে আমার এখানে আমার থাকিয়ে খুব হাসিনা যাওয়ার আগে যে চাউল 48 টাকা অন্তত সরকার ইউনূস আছে, ওই সিন্ডিকেট যারা 16 বছর করছে হ্যাঁ উনি 48 টাকা চাউল 65 টাকা বানাইছে। সাধারণ জনতা বলছেন যে সকল শর্ত সাপেক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন সেই সকল কার্যকলাপগুলো সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে, কিন্তু তারা সে কাজে ব্যর্থ হয়েছেন। এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয় নিয়ে কি বলেছেন ডক্টর ইউনূস, দেখুন বিস্তারিত ভিডিওতে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনূস, আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে, সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে, এমনটাই একটি ধারণা তিনি দিয়েছেন দ্য হিন্দুকে। এই কারণে আমি যেই অংশটা প্রকাশিত হয়েছে আমি সেটা কোট করতে চাই আপনাদের সামনে। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, একেবারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মানে বিএনপি রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে সব রাজনৈতিক দল অংশ নেবে, তার মানে হচ্ছে আওয়ামী লীগ অংশ নেবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। আবারও বলি, তার মানে বিএনপি রায় দিয়েছে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে, শুধু আওয়ামী লীগের নাম বলছে না, সকল রাজনৈতিক দল, তার মানে ইনক্লুডিং আওয়ামী লীগ, এবং তারা এটা রায় দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? আবারও রিপিট করেছে প্রশ্নটি ডক্টর ইউনূসকে লক্ষ্য করে। তখন তিনি বলছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই।
অর্থাৎ কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নেই, আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। এটাও কিন্তু পারতপক্ষে একটা স্বীকৃতি দিলেন যে এখানে আপত্তি নেই, যেহেতু আগে তিনি বলছেন যে বিএনপি এটা মেনে নিয়েছে, সুতরাং আমরা সেই রাজনৈতিক দলের সিদ্ধান্তকে ওন করি বা সম্মান করি। ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেওয়া ওই সাক্ষাৎকার আজ সোমবার হিন্দুর অনলাইনে সংস্করণে প্রকাশ করা হয়েছে। আরও নানান বিষয় নিয়ে কথা বলেছে, সেগুলি বাদ দিয়ে যেটা বলা যায় আসলে নির্বাচনের যেই পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটা আগামী বছর বা তারপর বছর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেহেতু সংক্ষিপ্ত না, বেশ লম্বা, সুতরাং হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগকে ব্যাপারে এখনই সিদ্ধান্ত না নিয়ে, যেহেতু রাজনৈতিক দলের মধ্যে নানান রকম পুনর্গঠন, পুনর্জাগরণ হচ্ছে, পুনরুজ্জীবন হচ্ছে, সুতরাং আওয়ামী লীগ সামনে কোন ফরম্যাটে আসবে সেটা এখনো অনিশ্চিত। যদি সুযোগটা অবারিত রাখা যায় আর গণহত্যার দায়ে যদি প্রধান ব্যক্তিদেরকে, যারা বর্তমান নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি শাস্তির মধ্যে চলে যায়, তাহলে বাকিদের আওয়ামী লীগ পুনর্গঠন করতে সমস্যা কোথায়? আর রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয়, প্রতিদ্বন্দ্বিতার যদি সুযোগ দেওয়া না হয়, তাহলে একটি যেই প্রসঙ্গটা বা যেই বিষয়টি বিগত শেখ হাসিনা সরকারকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়নি, যে বিএনপি জামাতের মতন বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আওয়ামী লীগ একা একা নির্বাচন করছে। সুতরাং ওই একই ফরম্যাটে বিএনপি বা জামাত তারা সেই দায় নিতে চায় না। তারা অবশ্যই একতরফা কোনো নির্বাচন হোক, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছে এবং তারা নিজেরাই সরকার গঠন করেছে। এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যেভাবে পড়েছে রাজনৈতিকভাবে, সেই রকম পরিস্থিতিতে পড়ার ফলে আওয়ামী লীগ বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, বিশ্বব্যাপী তাদের একটা গণবিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আমেরিকার গণতন্ত্র সম্মেলনে তারা দুবার তারা আমন্ত্রণ পায়নি। সেই দায়টা বিএনপি জামাত কেউ কাঁধে নিতে চায় না। আবার এটাও সত্য যে বর্তমান যে আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেও তারা ওন করতে চায় না। আবার ইতিমধ্যে যেহেতু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, সেই বিচারে অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের একাধিক নেতা বিচার হবে এবং তারা সেই নির্বাচন করার বা রাজনীতি করার জন্য অযোগ্য ঘোষিত হবে। ফলে আওয়ামী লীগের একটি দ্বারটা ওপেন করা হলো যে নতুন নেতৃত্ব এসে আওয়ামী লীগ যাতে আসে এবং সেই আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, একতরফা হবে না, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পাবে। সম্ভবত এই বিষয়টি সামনে রেখেই ডক্টর ইউনূস খুব চমৎকারভাবে, কৌশলীভাবে উত্তর দিয়েছেন দা হিন্দুকে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। রাজনীতি বড় কঠিন জিনিস। রাজনীতিবিদদের সামনে বড় বড় শিক্ষিত জ্ঞানী এরকম ছোট মুরগির বাচ্চার মতন হয়ে যায়, কারণ রাজনীতিবিদদের মারপ্যাচ চাল এটা আসলে বোঝা অনেক কঠিন। জুলাই আগস্ট পরবর্তী সময়ে এই সরকারের যখন যাত্রাটা হলো, তখন প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সরকারকে সমর্থন দিয়েছিলেন। আর শেখ হাসিনার পতনের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একত্রিত হয়ে পেছন থেকে কাজ করেছে। এখন ক্ষমতাকে কেন্দ্র করে এক একটা দল এক এক রকম কৌশলে গেছে। জামাত চলে গেছে একদিকে, বিএনপি চলে গেছে আরেক দিকে। আর এর মাঝখানে এসা বিএনপি যখন কোনো সিদ্ধান্তে, আপনার শেখ হাসিনার পতনের পর থেকে তারা যখন সিদ্ধান্তটাকে কি বলা হয় যে ধরেন অ্যাকসেপ্ট করে না, সেই সিদ্ধান্ত কিন্তু সমন্বয়করা আর বাস্তবায়ন করতে পারছে না। এখানে তাদের শক্তিমত্তা বা ধরেন বিএনপিকে কন্ট্রোল করার যেই টেকনিকটা, সেটা কিন্তু ব্যর্থ হচ্ছে। কৌশলের নানান বক্তব্য আসছে বিএনপিকে নিয়ে। এখন সরকার বলছে আমরা তো সংস্কার করতে আসছি, বিএনপি বলছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনি 3 বছর 4 বছর লাগে সংস্কার করবেন, এটা তো হইতে পারে না। দেশের পরিস্থিতি খারাপ, আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ, মানুষ নির্বাচন চায়, আপনি ভোটের ব্যবস্থা করেন। তো এইরকম নানান ইস্যুতে যখন বক্তব্য পাল্টা বক্তব্য, রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বক্তব্য পাল্টা বক্তব্য, শেখ হাসিনার পতনের পরে সমন্বয়কদের কোনো অর্জন আপনি দেখতে পাবেন না। কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে বিএনপি রাজি না,
জামাত এক পায়ে রাজি, কিন্তু বিএনপি যেখানে রাজি না, এই দাবি দাওয়াগুলো আর পূরণ হচ্ছে না। আর এটা নিয়ে সমন্বয়করাও নানান বক্তব্য দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আইসা ডক্টর ইউনূস সাহেব বিরক্ত, বোঝাই যায়। হাসতে ভুলে গেছেন, চেহারার মধ্যে একটা স্ট্রেস ভাব থাকে। দেশ ছেড়া বিদেশ গেলে একটু হাসি টাসি দেন, কিন্তু দেশে আসলে মোটামুটি একটা টেনশন, স্ট্রেস এই লোকটার চেহারা দেখে বোঝা যায়। বা এই পরন্ত বয়সে এসে এই পলিটিশিয়ানদের বাটে বইরা নিজে একটা চিপায় পড়ে গেছেন। তিনি চিন্তা করতেছেন এখান থেকে কেমনে বাঁচি ভাই, কোনো রকমে এখান থেকে যাওয়া দরকার। সম্ভবত এরকম একটা অভিমানী বা রাগে গোস্বায় যারে কোন দেশের মসনদে বসলাম। এখন তিনি নিশ্চয় অনেক ক্ষেত্রে বোঝেন যে শেখ হাসিনা কেন ঘাড়তেরামি করতেন, বা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যখন যে রাজনৈতিক দলগুলো আসে তারা কেন আসলে ঘাড়তারামি করা লাগে। কারণ এই যে দেখেন সারা বাংলাদেশে যা ঘটছে, পজিটিভও ঘটছে, নেগেটিভও ঘটছে। এখন হঠাৎ করে আজকে তিনি আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে। তাহলে আপনারা অন্তর্বর্তী সরকারে কেন বসলেন? আপনাদের সরকার কি রাষ্ট্র চালাতে ব্যর্থ হচ্ছে? বিএনপির সাথে কি আপনারা পায়রা উঠতে পারতেছেন না? মানে চাপটা কোথায়? সংস্কারের রূপরেখা যেগুলো সামনে আসছে, উপদেষ্টাদেরও বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন বক্তব্য, সমন্বয়কদের বক্তব্য, সমন্বয় কিন্তু সরকারদের একটা টিম, জাতীয় নাগরিক কমিটি আবার দিক দিয়ে রাজনৈতিক একটা শক্তি তৈরি হয়েছে। তো সব কিছু নিয়ে বিএনপি একটু টেনশনে আছে, -2, সমন্বয়করা বলছে +2। তো এরকম স্বাভাবিকভাবে এই যে পাল্টা বক্তব্যের ক্ষেত্রে আইসা ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা ধৈর্য হারিয়েছেন। তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের সময়সীমা নিয়ে সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। তবে সংস্কার ও নির্বাচন সম্পূর্ণই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয়। কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে। এখন রাজনৈতিক দল বলতে কাকে বোঝাচ্ছে? বিএনপিকে। জামাত তো তাদের পক্ষে আছে। জামাত তো আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে, চরমোনাই আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে, হেফাজত আনলিমিটেড টাইম দিয়ে দিচ্ছে। আবার উপদেষ্টা নিয়োগ নিয়ে দেখেন এই ফারুকির পদত্যাগ নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু ডক্টর ইউনূস এটাকে পাত্তা দেয় নাই, বা যারা আছেন তারা পাত্তা দেয় না। ফারুকির জায়গায় বহাল। তো এগুলোতে কিন্তু পলিটিক্যাল দলগুলা তারা নানানভাবে কিন্তু সরকারকে প্রেসার ক্রিয়েট করছে। অন্তর্বর্তী সরকারের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে। তিনি বলছেন আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, প্রশাসন কেবল প্রক্রিয়াটিকে সহজ করার জন্য কাজ করছে। আমরা সমান্তরালভাবে দুটি রাস্তায় চলছি, দৃষ্টিভঙ্গি সমান, প্রচেষ্টা সমান। দুটির পেছনেই থাকবে, একটি হলো নির্বাচন, অপরটি সংস্কার। আর যদি দ্রুতই আপনারা নির্বাচন চান তাহলে সংস্কার বন্ধ করে দিতে হবে। এখন আপনি কি ভাবছেন যে সংস্কার বন্ধ করে এই মুহূর্তে নির্বাচন দেওয়া জরুরি, নাকি সংস্কার হওয়া জরুরি? আর যদি সংস্কার হয় তাহলে সেই সংস্কারের মেয়াদকাল কতদিন থাকা জরুরি? সরকার কত বছর যাবত এই সংস্কার করতে চায়? উপদেষ্টারা কেউ কেউ বলছেন 2027-এর আগে নির্বাচন হবে না। তো বিএনপি তো টেনশন পড়তেছে আপনারা 4 বছর ক্ষমতায় থাকবেন, এরকম বক্তব্য কিন্তু আছে না। জিল্লুর রহমান সাহেবের টক শোতে ব্রিগেডিয়ার শাখাওয়াত বলছিলেন, এটা তিনি বলছেন যে আমার ব্যক্তিগত মতামত, বাট আপনি যখন সরকারি দলে আছেন আমরা আপনার ভাবতেই পারি হয়তো আপনাদের মধ্যে আলোচনা এরকম হচ্ছে। আবার সমন্বয়করাও বলছে আওয়ামী লীগের বিচার না করে দেশে নির্বাচন হবে না। তো বিচার 5 বছরও লাগতে পারে, তাহলে কি নির্বাচন হবে না? বিএনপির বক্তব্য আওয়ামী লীগের বিচার রাষ্ট্রের জায়গা থেকে অন্যভাবে হবে, আওয়ামী লীগকে মানুষ মানবে না মানবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তো সকল কিছু মিলিয়ে ডক্টর ইউনূস সাহেবের এই বক্তব্যটা ক্ষোভে অভিমানে হয়তোবা চলে আসছে আর কি। এখন মাথা গরম করে হঠাৎ করে সিদ্ধান্ত দিয়ে দিলে বিএনপি হয়তো খুশি হবে, কিন্তু বাকি দলগুলোর জন্য এখানে পজিটিভ কোনো কিছু তৈরি হবে না। তো আপনি কি চাচ্ছেন, সংস্কার চলুক নাকি মানে নির্বাচন হয়ে যাক? জানান কমেন্টে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ নিউজটি এখন অবধি দেখার জন্য।